একটু ভালোবাসা দিয়ে একটু হাততালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। এই সাইডে প্যান্ডেল যে আছে দাদা, একটু চটগুলো একটু বিছিয়ে আমাদের আমাদের ভাইজান কে বরণ করেছেন। হ্যাঁ, নাসিমউদ্দিন সাহেব, নূর মোহাম্মদ সাহেব বরণ করছেন। ভাইজান বরিত হয়ে গেলেন। এবারে আপনাদের সামনে বক্তব্য আমরা কাল বিক্ষেপ করছি না, আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক, বাংলার বলিষ্ঠ কণ্ঠস্বর, নির্ভীক বিধায়ক, বাংলার মানুষের সাধারণ আপামর জনসাধারণের ভালোবাসার মানুষ, হৃদয় নয়নমণি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ওনাকে এবার আমরা সামনে ডেকে নিচ্ছি মঞ্চে। আপনারা বসুন। আপনাদেরকে বসতে হবে। হ্যাঁ, যারা আছেন বসুন বসুন। মুকুল ভাই বসে। এই জায়গাটার নাম কি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাদের। আপনারা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাঁচলের যে অবজারভার আছেন মুকুল্লা, তৎসহ যে নেতৃত্বরা আছেন, তাদের ডাকে আজকে যে অধিকার সভা হয়েছে, আপনারা উপস্থিত হয়েছেন। কি হলো বসার চেয়ার চটটা কি হলো? আরে ভাই বসে পড়ো, বসার ওখানে চটটা বিছানোর কথা, ওটা নিয়ে গেল তো, বিছানো না কেন? এতক্ষণ আগে 8টা এসছে, 10টা এসে ঘাস কাটছে, মানুষকে বসার জায়গা দিতে পারেনি। আমরা এখানে নতুন, আমার মনে হয় হয়তো আমার পূর্বপুরুষের 2-1 বার কেউ এখানে এসেছে। তারপরেও আজকে মুকুল ভাই তৎসহ নেতৃত্বদের উদ্যোগে যে ভাই বসার জায়গাটা দিয়েছে, বসুন। শুনতে আমি অল্প কিছু গুটি কয়েক কথা বলবো। ওখানে থাক, ওখানেই থাক, ওখানেই থাক, ওখানে বসতে বলো। আজকে অধিকার সভায় আপনারা এসেছেন। আপনারা জানেন আজকে এই অধিকার সভায় আমরা কি নিয়ে আলোচনা হয়েছে। আমার পূর্বেকার বক্তারা একাধিক বিষয়ে আলোচনা করেছে, আর এই অধিকার সভার মূল বিষয়বস্তু ছিল এই ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবি নিয়ে। ভিন রাজ্যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নেমে আসছে, সেটা বন্ধের জন্য ফেক ST/SC সার্টিফিকেটের যে রমরমা, এবং সাথে সাথে OBC সার্টিফিকেটের নামে যে নোংরামি হয়েছে মুসলিম সম্প্রদায়ের সাথে, সেটার প্রতিকার। এবং SIR নিয়ে যে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, হয়রানির অপচেষ্টা হচ্ছে, সেটা বন্ধের জন্য আজকে আমাদের অধিকার সভা। আমার পূর্বেকার বক্তারা বক্তব্য দিয়েছেন, আমিও গুটি কয়েক কথা এই বিষয়ে বলবো। তবে আমি আপনাদের কাছ থেকে আগে জানতে চাই, আমার বক্তব্য শোনার মতো এনার্জি আপনাদের আছে তো? যাদের আছে একটু হাত তুলে দেখান তো। আছে তো?
বক্তব্য তাহলে একটু সাড়া দিতে হবে। কি বললাম? একটু সাড়া দিতে হবে, হ্যাঁ না বলে একটু দিতে হবে। তাহলে আমি বলবো না আমার রতু চাঁচলের মানুষেরা কিছু আমার বক্তব্য বুঝছে বা বুঝার চেষ্টা করছে, বা আমিও কিছু বুঝাতে পারছি। আজকে আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি যে একটা অন্য বিষয় চর্চা করব, সেই বিষয়টা হচ্ছে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মূল পেশা কি? আপনাদের মূল জীবিকা কি? চাষবাস। আপনাদের মূল জীবিকা হচ্ছে চাষবাস। শুধু আপনাদের নয়, ভারতবর্ষের 50% মানুষের মূল জীবিকা হচ্ছে চাষবাস। দেশ একটা কৃষি প্রধান দেশ, এবং আমাদের রাজ্যের 50% মানুষ সরাসরি চাষবাসের সাথে যুক্ত, আর 20% মানুষ প্রত্যক্ষভাবে চাষবাসের সাথে যুক্ত, অর্থাৎ 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই চাষবাসের সাথে যুক্ত। আপনাদের জানিয়ে দিতে চাই, অনেকে জানেন বা অনেকে এখনো জানেন না, আমি জানিয়ে দিচ্ছি এটাই। আজকে দিনটা হচ্ছে জাতীয় কৃষক দিবস। কতজন এটা জানেন একটু হাত তুলে জানাবেন? আপনাদের জন্য এই দিনটা, আপনাদের কাজকর্মের জন্য, আপনারা মাঠে যে শ্রমটা উৎসর্গ করেন, আপনারা লড়াই করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একটা ফসল হলে, শস্য হলে আমরা সেটা খাই। আপনাদের জন্য একটা দিন উৎসর্গ করা হয়েছে, আপনাদের জন্য একটা দিন নিয়ে স্পেশাল চর্চা করার কথা হয়েছে। সেই দিনটা কবে? 23শে ডিসেম্বর। কিন্তু এখানে এত কৃষক আছেন, আপনাদের কি জানানো এটা হয়েছে? হয়নি। তাহলে এই দিনের গুরুত্ব নিশ্চিতভাবে আছে, এই দিন নিয়ে একটু চর্চা করা যেতে পারে। এবার আমি আপনাদের বলি, 1952 সাল থেকে এই চাঁচলের মানুষেরা ভোট দিয়ে আসছে, এমএলএ তৈরি করেছে, এমপি তৈরি করেছে, অনেক কিছু হয়েছে। 2001 সাল, সেই সময় থেকেও এই দিনের চর্চাটা বেশি হয়েছে। চৌধুরী চরণ সিং ভারতবর্ষের 5 নম্বর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1902 সালে মিরাটে জন্মগ্রহণ করেন 23শে ডিসেম্বর। এই চৌধুরী চরণ সিং তিনি কৃষকদের জন্য অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন, অনেক সুযোগ সুবিধা এনে এসেছিলেন। জয় কিষাণ জয় জওয়ান আমরা স্লোগানও জানি। এই চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন, সেটাকে লক্ষ্য রেখে তিনি কৃষকদের জন্য, এগ্রিকালচার সেক্টরের জন্য যে উৎসর্গ করেছেন, তার জীবন, তার জন্মদিনটাকে স্মরণ আর কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষকদের স্বার্থের কথা ভেবে ওই দিনটাকে আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি। আজকেও সারা দেশে পালন হচ্ছে, আজকেও পশ্চিম বাংলায় পালন হচ্ছে। কিন্তু এখানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফকে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। শুভেন্দু অধিকারী এসে মালদাতে প্রোগ্রাম করে যাবে, কোনো সমস্যা নাই। যোগী আদিত্যনাথ প্রোগ্রাম করবেন, বিজেপির নেতারা প্রোগ্রাম করবেন, যারা সাম্প্রদায়িক কথা বলে তারা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই কেন আটকাওয়ার চেষ্টা হয়, নিশ্চিতভাবে আমার বক্তব্যের শুরুতে আপনারা বুঝতে পেরেছেন। কারণ যে দিনটা আপনাদের জন্য উৎসর্গ, সেই দিন সম্পর্কে আপনাদের জানানো হয়নি। তাই আমি এই বিষয়ে চর্চা যদি সময় পাই করব। আমি আজকে কৃষিকাজের উপরে বক্তব্য দিতে চাই, আপনারা শুনবেন না কে চোরকে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন? কোনটা শুনবেন? আমি কিন্তু আমি দুটোই শুনবেন। চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। আমার আগে আমাদের মায়েরা বসার জায়গা আছে, মায়েদেরকে একটু আগিয়ে দেন তো, এখানে মায়েরা বসার জায়গা আছে। আমার আগে মুকুলদা তো
ছন্দের তালে তালে চোরেদেরকে বিসর্জন দিতে হবে কথাও বললেন। আমি আপনাদেরকে আজকে যদি সময় পাই অন্যান্য বিষয় চর্চা করব, কৃষিকাজের উপর একটু বলতে চাই। কারণ কি বলুন তো, আমি যেখানকার বিধায়ক সেটাও কৃষি প্রধান এলাকা। আমার কৃষিকাজের প্রতি মানে কৃষকদের প্রতি একটা মনের টান আছে। সেই সূত্রে বারবার আমি এই সওয়ালগুলো করি, আর আজকে আপনাদেরকে এই বিষয়ে একটু সচেতন করতে চাই। আমি মূল বিষয়ে আসব। পশ্চিমবাংলায় রাজ্য সরকারের একটা পলিসি আছে, সবার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু আপনারা বলুন আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 25 বছরের কৃষক, 18 বছরের ঊর্ধ্বে বা 60 বছরের নিচে অনেক কৃষক কিন্তু মারা গিয়েছে। এই তথ্য আছে তো? কৃষকরা মারা গেলে কৃষক ডেথ বেনিফিট হিসাবে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে তার পরিবার। আপনারা বলেন কতজন এটা জানতেন? পাওয়া তো দূরের কথা, কতজন এটা জানতেন? একবার করে হাত তুলে বলুন কেউ জানতেন? কিন্তু আমাদের সরকারের, আমাদের রাজ্যে এই পলিসি আছে 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক, পুরুষ হোক আর মহিলা হোক, যদি মারা যায় তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকার দেবে। এ কথা কিন্তু আপনাদের জানাই না। ভোটের আগে আসলে বলবে অমুককে আটকাও, তমুককে জেতাও, এই হবে সেই হবে বলে কৃষকের ভোটটা নিয়ে নেয়। কিন্তু কৃষকরা বছরে সাবসিডিতে যেই মালপত্রগুলো পাওয়া দরকার সেই তথ্য আপনাদের দেয় না। আপনাদের বলে রাখি, আপনারা কৃষক, আপনাদের সহযোগিতার জন্য ব্লকে আপনাদের ট্যাক্সের টাকা থেকে একটা অফিসারকে রাখা আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ADA। আপনারা এখানে কৃষকরা আছে বলুন, এই ধরনের একটা পদ আছে। ব্লকের যত কৃষকদের সমস্যা ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সাহেব সব সমাধান আপনাদের করবে। এই ধরনের পদ আছে বা এই ধরনের অফিসার থাকে কৃষকদের সমস্যা সমাধানের জন্য। কজন জানতেন? একটু হাত তুলে আমাকে দেখান। কিন্তু এখানে কৃষক যারা, একটু হাত তুলুন তো, যারা কৃষক। ওরে বাবা, 90% কৃষক তো, তাহলে আপনাদের জানাই না কেন? জানাবে আমাদের মতো বিধায়ক, জানাবে পঞ্চায়েতের প্রধান, জানাবে সমিতির সদস্য, জানাবে জেলা পরিষদের সদস্য, জানাবে MP, জানাবে কে পঞ্চায়েতের মেম্বার, জানাবে জনপ্রতিনিধি। এটা হচ্ছে আমাদের কাজ। আপনার ভোটে আমি জিতেছি, আপনাকে আমার পরিষেবা দেওয়া। পরিষেবা দিতে না পারলেও কি কি পরিষেবা পেতে পারেন সেটা জানানোর কর্তব্য আমাদের মধ্যে পড়ে। তো আমি আপনার জনপ্রতিনিধি নই, কিন্তু আমি কোন জায়গার জনপ্রতিনিধি? ভাঙড়ের। কিন্তু ভাঙড়ের মানুষ যে দায়িত্ব দিয়েছে, এখন রাজ্যের মানুষের এখন জনপ্রতিনিধি হয়ে গিয়েছে। তাহলে দুটো জিনিস তাহলে আপনাদের এই ধরনের বেশ কিছু কথা আজকে আমি বলবো। চোর ডাকাতদের কথা পরে বলবো, আগে এটা আপনার অধিকারটা আমি জানাবো। অধিকার সভা না, অধিকার সমাবেশ তো, আপনার অধিকার কি কি আপনাদের একটু বুঝিয়ে যাবো। যেহেতু কৃষক এ কথা বলবো, তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার আর কাজটা কি? অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, তো আপনারা ক্ষতিপূরণ পান। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, হয়তো আপনার নামে ক্ষতিপূরণ এসেছে, অন্যজন সেটা তুলে খেয়ে নিয়েছে। তাহলে কি করতে হবে? আপনাদের ব্লকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের কাজ কি? আপনার জমি নষ্ট হয়ে গেছে। আমি এর আগে এসেছিলাম, এই যে ইটাহার থেকে ঢুকলাম, একটু আগে এসে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। যেই দিন প্রোগ্রাম করেছিলাম মাঠে তো এতটা করে মানে পানি ছিল, ঘেরার মোড়ে মনে হয়। আমি জুতো খুলে আমি স্টেজ থেকে নেমে গেছি, যদি হড়কে যায় ওই ভয়ে। তাহলে ওই সময় ওই অতিবৃষ্টির কারণে অনেকের ফসল নষ্ট হয়েছিল, খুঁজলে দেখুন তারা ক্ষতিপূরণ পায়নি। কিন্তু আপনাদের বলে রাখি, আপনাদের অতিবৃষ্টির কারণে বা অনাবৃষ্টির কারণে যদি ফসল নষ্ট হয়, কাউকে গলায় দড়ি দিয়ে মানে মরতে হবে না, আত্মহত্যা করতে লাগবে না। কারণ আপনাদের জানিয়ে দিয়ে যাই তথ্য, আমি বলছি, আমি আমার ঘরের কথা বলছি না। স্বামীনাথন কমিশন
2004 সালে তৈরি হয়েছিল। সেই সময় কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য, কৃষকদের দুর্দশা মোচন করার জন্য, কৃষকদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল, এই কৃষকদের আত্মহত্যা রোধ করার জন্য। কিন্তু এটাই 5 দিন 2004 থেকে 2006 এই সমকালে তিনি 5টা খসড়া জমা দিয়েছিলেন, কিন্তু আদৌ ওই 5টার সবটা আজও বাস্তবায়ন হয়নি। সময় পেলে সেটাও বিস্তারিত বলবো। কিন্তু আমি আপনাদের বলি, আপনার অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে, আপনাকে গলায় দড়ি দিতে হবে না, ঘাস মারা খাওয়ার প্রয়োজন নয়। কারণ মাথায় রাখবেন, গ্রস ভ্যালু অ্যাডেড যেটা প্রতি বছরে থাকে, আপনাদের থেকে গ্রস ভ্যালু অ্যাডেড যেটাকে জিভিএ বলা হয়, সেটা দেশের যেটা আছে তার 17.7% আপনাদের সেক্টর থেকে আসে। আপনাদের মেহনত করার জন্য দেশের অর্থনীতির চাকা ঘুরছে, আপনাদের মেহনত করার জন্য রাজ্যের অর্থনীতির চাকা ঘুরছে। অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হলে সরকার আপনাদের ক্ষতিপূরণ দেবে, সেই ব্যবস্থাটাও আছে। কিন্তু আপনি সেই জায়গায় গিয়ে বলতে পারছি না, দরখাস্ত লিখে জমা দিতে পারছি না, আমার জমির নাম্বার এত, দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার হতো, এত পরিমাণ জমি সর্ষে চাষ করেছিলাম, আলু চাষ করেছিলাম, ধান চাষ করেছিলাম বা সবজি চাষ করেছিলাম, অতিবৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও। এই প্রভিশনটা আছে। আপনারা কি ইতিপূর্বে জানতেন? জানানো হয়নি। নওশাদ সিদ্দিকীকে কেন আটকানো হয় বুঝতে পারছেন এবার? আমি ভোট চাইতে আসিনি আজকে, ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে দেবেন না, কিন্তু আমি আপনাদের অধিকার আজকে জানিয়ে দিতে চাই যে আপনারা কি কি পেতে পারেন আর আপনাদেরকে কি দেওয়া হচ্ছে। আপনারা জানেন কৃষিজ যে যন্ত্রপাতিগুলো আছে, ধান কাটা মেশিন থেকে ট্র্যাক্টর, ধানে স্প্রে করা মেশিন পর্যন্ত সময়ের সাথে সাথে সাবসিডিতে পাওয়া যায়। কিন্তু আপনারা কজন পেয়েছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনারা প্রত্যেকের বাড়িতে ওই কি পিঠে যেটা থাকে গো, স্প্রে মেশিন প্রত্যেকের কৃষকের বাড়িতে আছে তো? আপনারা তাহলে কি সবার ভাড়া নিয়ে চালান নাকি? ওরে বাবা, ভাড়া নিয়ে চলতে হয়? হ্যাঁ, মানে আপনাদের অবস্থা তো আরো খারাপ ওই দিকের থেকেও। ওরে বাবা, তাই আমি আজকে যতটা পারবো কৃষকদের নিয়ে বলবো, যতটা পারবো, যতটা জানি কৃষকদের নিয়ে বলবো। তো আমি মার্কেট থেকে ওইটার দাম কত? 4,000 টাকা। মানে আপনি কৃষক, আপনার পক্ষে 4,000 টাকা দিয়ে কেনাটাও অনেক টাফ হয়ে যাচ্ছে। ওই মালটা আপনি 40% ডিসকাউন্টেও পেতে পারেন। সেটা কোথা থেকে পাবেন? দোকানে গিয়ে যদি বলেন 40% ডিসকাউন্ট বলেছেন নওশাদ সিদ্দিকী, দোকানদার আপনাকেও তাড়াবে আর আমার নামও একটা দুটো ভালো ভাষা দেবে। কিন্তু ওটা যথাসময়ে ব্লকে অ্যাপ্লিকেশন করতে হয়। কার কাছে অ্যাপ্লিকেশন করবেন? এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, তার কাছে জমা করতে হয় যে আমি এই সাবসিডিতে এই মালটা কিনতে চাই। আপনার ব্লকে প্রতি বছরে নিয়ম করে করে ওই মালগুলো আসে, কিন্তু দুর্ভাগ্য আপনি পান না। পাই কারা? শাসক দলের নেতা নেত্রীরা, যে জীবনে মাঠের ধারে যায়নি, ঠিক সেই সময়ে অ্যাপ্লিকেশন করে দিয়ে রাখে। আপনার অ্যাপ্লিকেশন পড়েনি, 3টে মাল আসবে, 3টে অ্যাপ্লিকেশন আমাদের মতো নেতারাই করে দিয়েছে, 3টে আমি নিয়ে নিলাম। মার্কেটে ওটা আপনি কিনতে গেলে 4,000 টাকা দাম, 40% ডিসকাউন্ট মানে 1,600 টাকা আপনার সাশ্রয় হবে। বুঝতে পারছেন? 2,600 টাকায় আপনি ওই মালটা কিনতে পেতেন, কিন্তু আপনি এখন পাচ্ছেন কোথায়? 4,000 টাকা ওইটা বাইরে কিনতে হচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে ওই নেতারা তুলে নিয়ে ওই আপনার মালটাই আপনি ব্লকের মাধ্যমে যদি নিতেন 2,600 টাকায় পেতেন। ওটা খোলা বাজারে নিচ্ছেন 4,000 টাকা। দেখলে দেখা যাবে মধ্যিখানে ওই 1,600 টাকার মধ্যে 800 টাকা পকেটে নেতারা ভরে নিল,
800 টাকা দোকানদারকে ছেড়ে দিল। ক্ষতি কার হচ্ছে? আপনার হচ্ছে। এইটা আপনাদের বলে না। শুধু স্প্রে মেশিন না, ধান কাটা মেশিন, ট্রাক্টর থেকে শুরু করে যত কৃষিজ যন্ত্রপাতি আছে সবটাই সাবসিডিতে পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে জানানো হয়নি। কেন জানানো হয়নি? জানালেই আপনি আওয়াজ তুলবেন, জানালেই বলবেন আমারটা কোথায়, আমারটা বুঝিয়ে দাও। ওই জন্য আপনাদেরকে জানানো হয়নি। আর আগামী প্রজন্ম না জানতে পারে সেই জন্য খোঁজ নিয়ে দেখুন চাঁচলের প্রাইমারি স্কুলগুলোতে, হাই স্কুলে চলে যান। আজকে প্রমাণ আপনারা বাড়িতে গিয়ে নেবেন, যাতে আপনার ছেলেরাও না জানতে পারে নেতার ছেলে নেতা হবে, চাই কৃষকের ছেলেকে কৃষকের ছেলেরা করে রাখবে, তবেই শোষণ করে রাখবে। আজকে আপনারা বাড়ি যাবেন, আপনার বাড়ির ক্লাস 4-5 বাচ্চাগুলোকে ডাকবেন, অঙ্কের বইটা নেবেন, খাতাটা দিবেন, অঙ্কটা করতে বলবেন। অনুশীলন 1-এর 100টা বাচ্চা যারা সরকারি প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছে, দেখবেন আপনারা দায়িত্ব নিয়ে 90 জন অঙ্ক করতে ফেল করছে। এই ক্ষতি করছে। কি বলছি বুঝে আসছে? আর আপনি ক্লাস 6-7 বাচ্চাগুলোকে ডাকবেন, হাই স্কুলে যেগুলো পড়ে, পেনটা ধরিয়ে দেবেন, খাতাটা দিয়ে বলবেন তোর নাম, বাপের নাম, মায়ের নাম, গ্রামের নাম, কোন ক্লাসে পড়িস, আর স্কুলের নাম একটু ইংলিশে লিখে দে তো। 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। ক্ষতি কার করছে? আপনার ছেলের করছে। নেতার ছেলে সরকারি স্কুলে যায় না। আপনার এলাকায় যে কটা নেতা আছে দেখুন, সবার ছেলেগুলো কোথায় পড়ে? সব প্রাইভেট স্কুলে। আপনি আপনার 2টো সন্তান আছে, একটু দূরের দিকে বিছোবে, বিছলে ওই দিকে বিছোবে, এইদিকে না, একদম ওই পেছন দিকে বিছো। যদি বিছো, আপনার 2টো সন্তান আছে, পারবেন তো 2000 টাকা মাসে প্রাইভেট স্কুলে পড়াতে? আপনারাই বললেন স্প্রে করা মেশিন কি করতে হয়, ভাড়া নিয়ে আপনাদের কাজ করতে হয়। তো 2টো বাচ্চার পিছনে মাস গেলে 4000 টাকা দিয়ে পড়াবার সামর্থ্য আছে? সরকারি স্কুলে পাঠাচ্ছেন, মিড ডে মিল খেয়ে চলে আসছে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আর কোথায় লুটা হচ্ছে? আপনার নামে যে কৃষিজ যন্ত্রপাতিগুলো আসছে সেইগুলো নেতারা লুট করে নিচ্ছে। এই অধিকারের জন্য আমরা, এই অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। প্রশ্ন করতে পারে যে নওশাদ সিদ্দিকী পীরের ঘরের ছেলে, ও কেন রাজনীতিতে আসবে? আমাদের আসার ইচ্ছা ছিল না। এই সহজ সরল, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী আমার দেখার প্রয়োজন নয়। এই সহজ সরল কৃষকদের অধিকার লুট হয়ে যাচ্ছে, এটাকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দানে আমরা এসেছি। আমাদের আসা প্রয়োজন ছিল না। আপনার অধিকারগুলোকে ওরা চুরি করে নিচ্ছে, আপনার যেটা পাওয়ার দরকার সেটা ওরা কেড়ে নিচ্ছে। আপনার অধিকার বোঝানোর জন্যই আমরা এসেছি। বন্ধুগণ, আমার বলার বক্তব্য এটাই। আজকে জাতীয় কৃষক দিবস, আজকে কৃষকদের দুর্দশার কথা আমি একটু তুলে ধরতে চাই। আপনারা যে কথা বলেছেন 100% সঠিক কথা বলেছেন, একটুও মিথ্যে কথা বলেননি, কারণ তথ্য তো সেটাই বলছে। পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় 8000 টাকার নিচে। আপনারা পরিবার পিছু 8000 টাকার নিচে ইনকাম করেন, মানে চাঁচলের কৃষক হয়তো 10,000 ইনকাম করতে পারে, আবার রতুয়ার কৃষক মাস গেলে হয়তো 4000 ইনকাম করছে। টোটাল পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে গড় ইনকাম পরিবার পিছু বিলো 8000। তাহলে তো আপনারা কিনবেন কি করে? আপনারা মিথ্যে কথা বলেননি, আমি তো আপনাদের সাক্ষী দিচ্ছি। তাহলে এত কম ইনকাম কেন? আজকে জাতীয় কৃষক দিবস, রাজ্যের কৃষি মন্ত্রী দেখবেন তার ফেসবুক পেজে বড় করে শুভেচ্ছা বার্তা দিয়ে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার সোশ্যাল পেজে, সোশ্যাল মিডিয়া যত পেজ আছে, বড় করে কৃষকদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। ইভেন নওশাদ সিদ্দিকী, আমিও কৃষকদের শুভেচ্ছা বার্তা দিয়েছি।
কিন্তু পশ্চিম বাংলার কৃষকদের মাস গেলে ইনকাম কি করে বাড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বলছে না, কৃষি মন্ত্রী সেটা বলছে না। কিন্তু আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের কৃষকের মাসিক গড় আয় বাড়ার লাইন আছে কিনা নাই। হ্যাঁ, আমাদের কৃষকদের মাসিক গড় আয় বাড়ার জায়গা আছে। আপনারা জেনে রাখুন 2004 সালে স্বামীনাথন কমিশন তৈরি হয়েছিল। যে স্বামীনাথন কমিশনের একাধিক সুপারিশ আছে, সেই সুপারিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হলো ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটাকে বলা হয়। সেখানে বলা হচ্ছে C+2 প্লাস C2 প্লাস 50%, অর্থাৎ একটা ফর্মুলা। আমি কিভাবে আপনাদের ইনকাম বাড়বে আমি সেই ফর্মুলাটাও বলছি আপনাদের। সেখানে স্বামীনাথন কমিশনের একাধিক সুপারিশ আছে, সুপারিশের মধ্যে ন্যূনতম সহায়ক মূল্যের কথা বলা আছে। কিন্তু আমার কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকার দেখুন কৃষকদের এ কথা নিয়ে একবারের জন্য ভাবছে না। জানে ওরা কৃষিকাজে না করলে খেতে পাবে না, কিন্তু এটা আপনাদের মনে রাখা দরকার। আপনাদের মনের আপনারা কি ব্যাপার বলুন তো, হাতির দেখবেন যা শরীর, হাতি কান দিয়ে ঢাকা বলে সেই শরীরের অনুযায়ী তারা ক্ষমতা দেখাতে পারে না। একটা সামান্য পায়ে শিকল বেঁধে দেয়, পায়ে শিকল বেঁধে দেয়, ও পালে ওই আর ছড়ায় না। কেন বলুন তো? বাচ্চা হাতিকে যখন সার্কাসের হাতি পায়ে শিকল বাঁধা থাকে তো নাকি? সার্কাসের হাতির পায়ে কি থাকে? শিকল বাঁধা। হাতির যা শরীর, ওই শিকলে শিকল ছিঁড়ার ক্ষমতা ওর আছে না নেই? আছে, তাও ছিঁড়ে না কেন? কারণ কি? অভ্যাস হয়ে গেছে। হাতির বাচ্চাগুলোকে আগে নিয়ে আসে জঙ্গল থেকে, জঙ্গল থেকে যখন নিয়ে আসে না ওর পা বেঁধে দেয়, পা বেঁধে তখন খুব লাফালাফি করে। ছোট তো খুব লাফালাফি করে, পা করে তখন ছিঁড়তে পারতো না, তখন বয়স হালকা, তখন ওই ছিঁড়তে পারতো না, পায়ে উল্টে ঘা দাগ ফাগ হয়েছে, সেই এটা মাথায় ঢুকে গিয়েছে। বড় হয়েছে, ক্ষমতা বেড়েছে, চাইলে এক টানে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু আর ভয়ে চালায়নি। তো আমার দাদুরা কৃষিকাজ করেছে, গরিবী হালতের দিন গুজরান করেছে, ওই টালির চাল, খোলার চাল, চালের চাল ছিল কৃষক। আমিও সেই, আমার দাদু যখন এমন করে কৃষিকাজ করেছে, আমার বাপের জীবন এমন ভাবে কেটে গেছে, আমার জীবন এমন ভাবে কাটবে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, এখানকার চাঁচলের কৃষকের একটা ভালো সাইকেল নাই, কিন্তু আপনি চলে যান পাঞ্জাবের কৃষকের BMW গাড়ি আছে। চাঁচলের কৃষকের বাইক একটা ঠিকঠাক নয়, হরিয়ানার কৃষকের জাগুয়ার মার্সিডিজের গাড়ি আছে। ওই আমার দুটো গাড়িকে বিক্রি করলেও ওই ধরনের জাগুয়ার একটাও পাওয়া যাবে না। বুঝতে পারছেন যে দুটো গাড়ি নিয়ে এসেছি, দেখেছেন না? ওইখানে যে কটা আছে মোটামুটি টপ মডেল মার্সিডিজ, এগুলো বিক্রি করলেও হবে না। তাহলে ওরাও কৃষক, আপনিও তো কৃষক, সমস্যা কোথায়? কি মনে হয় আপনাদের সমস্যাটা কোথায়? এখানেই তো দালাল ফইফোড় জানিয়ে রেখে যায় আপনাদের। আপনাদের অধিকার আমি জানাতে এসেছি। ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। যত পারবেন সমালোচনা করবেন, তবে অনুরোধ ভাষাটা একটু শালীনতা যেন থাকে। গালাগালি দিয়ে ফেলবেন না, খারাপ লাগবে। সমালোচনা করুন, ডেমোক্রেটিক কান্ট্রি। আপনারা আমাকে নাও লাগতে পারে, আপনি আমার বিরুদ্ধে বলতে পারেন। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলার স্বাধীনতা আপনার আমার আছে। যদি এখন কেন্দ্রে যে ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে বললে এখন মামলা দিয়ে দিচ্ছে, তবে বলা আমরা ছাড়বো না। সংবিধান যখন বলার ফ্রিডম অফ স্পিচ, তবে ফ্রিডম অফ স্পিচের মধ্যে অশ্লীল কোনো না ভাষা আমরা বলে ফেলি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাসের ইনকাম তো 8,000 টাকার নিচে। আমরা কি করে BMW গাড়ি চাপবো? BMW গাড়ি তো তারাই চাপবে যাদের মাস গেলে ইনকাম 22,000 টাকার ওপরে। অডি, ফরচুনার বা স্করপিও বা 4 চাকা তো তারাই চাপবে যাদের মাসের ইনকাম মাস গেলে 25,000 টাকার বেশি। একটু খোঁজ নিয়ে দেখুন হরিয়ানার কৃষকদের মাসের ইনকাম কত। জম্মু কাশ্মীর, ভারতবর্ষের সব থেকে বেশি যেখানে সেনা আছে, ওখানকার কৃষকরা মাস গেলে আজকের ডেটে 15,000-এর কাছাকাছি ইনকাম করে। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করে। পাঞ্জাবের কৃষকরা মাস গেলে 22-25 হাজার টাকা ইনকাম করে। আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে
8,000-এর নিচে ইনকাম করে। সর্বোপরি সব থেকে বেশি ইনকাম করা রাজ্যের নাম হচ্ছে মেঘালয়া। মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার ওপরে ইনকাম করে, আর আপনারা 8,000-এ সীমাবদ্ধ আছেন। নিশ্চিতভাবে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হচ্ছে না বলেই এই দুরবস্থা আমাদের হচ্ছে। তাই আপনাকে আমাকে আজকের এই দিনে আওয়াজ তুলতে হবে না যে মেঘালয় রাজ্যটা একটা পাহাড়ের ওপর একটা রাজ্য, 360 হেক্টর মতো জমি আছে, কৃষিজ জমি। আর ওয়েস্ট বেঙ্গলে আগে শুনতাম 88 লক্ষ হেক্টর কৃষিজ জমি আছে, এখন শুনছি 1 কোটি হেক্টর কৃষিজ জমি আছে। তাই আমাদের থেকে আমাদের অনেক বেশি তো। তাহলে আমরা 8,000 ইনকাম করছি, ওরা 30,000 কি করে করছে? ওরাও কৃষক, আমরাও কৃষক। আজকে কোশ্চেনটা আপনাদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি। এটাই আপনারা যারা শাসক দলে আছে, যাদের থেকে কৃষিমন্ত্রী তৈরি হয়েছে, তাদেরকে প্রশ্ন করুন যে এটার উত্তর ভাই আপনাদের দিতে হবে। ভদ্র ভাষায় শালীনতা বজায় রেখে তাদের কাছে জানতে চাইবেন, হারে ভাই বা ভাইপো বা কাকা বা মামা, যাকে যে ভাষায় কথা বলেন, আমরা পাড়াতে এই ভাষাতেই কথা বলি আমরা। বাবু, যে নওশাদ সিদ্দিকী এসেছিল, এসে বলে গেল মেঘালয়ের কৃষকদের মাস গেলে 30,000 টাকা ইনকাম, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের মাস গেলে 8,000-এর নিচে ইনকাম কেন রে বাবু? এই বৈষম্য কেন? ওরাও কৃষক, আমরাও কৃষক। শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই, ওদের কৃষিমন্ত্রী সজাগ আর আমাদের কৃষিমন্ত্রী নীরব। আমরা ভোট দিয়ে, কৃষকরা ভোট দিয়ে কৃষকদের ট্যাক্সের টাকা থেকে একটি লোককে রেখেছেন, তার নাম হচ্ছে কৃষিমন্ত্রী। তার কাজ হচ্ছে কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরা, দুরবস্থাকে মোচন করা, কৃষকদের আয় বাড়ানোর ব্যবস্থা করা। তার পরিবর্তে কৃষিমন্ত্রী যদি রাজনৈতিক ভাষণ দিয়ে সারা বছর পার করে দেয়, তাহলে আপনাদের কথা ভাববে কে? আপনাদের কথা ভাবার জন্য আপনারা ভোট দিয়ে ওই জায়গায় পাঠালেন। শুধু পাঠালেন নয়, একটা মন্ত্রীর মাস গেলে মাইনে হচ্ছে 1.5 লাখ টাকা। আপনারাই দিচ্ছেন, মমতা ব্যানার্জি দিচ্ছে না। কালীঘাট থেকে টাকা ছাপানোর মেশিন নাই, যে টাকা ছাপিয়ে দিচ্ছে এই চাঁচলের, এই রতুয়ার, এই মুর্শিদাবাদের, এই ভাঙড়ের কৃষকদের হাড় ভাঙা খাটুনি, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করছেন, ওখান থেকে ট্যাক্সের টাকাগুলো কালেক্ট হচ্ছে। ওই টাকা থেকে 1.5 লক্ষ টাকা মাইনে আপনারাই দিচ্ছেন। আপনাদের দুর্দশাগুলোকে মোচনের জন্য একটি লোক রেখেছেন। আমি এই ভাষাই বলছি, একটি লোক রেখেছেন, একটি লোক রেখেছেন। তাহলে লোকটা ভুল রাখা হয়েছে, তাই না? সঠিক লোক রাখলে তাহলে ওই কেরলেরটা দেখতো, মধ্যপ্রদেশকে দেখতো, উত্তরপ্রদেশটা দেখতো, পাঞ্জাবকে দেখতো, হরিয়ানাকে দেখতো, সর্বোপরি মেঘালয়কে দেখতো। আরে ওরাও কৃষক, আমরাও কৃষক। তাহলে ওদের বেড়ে যাচ্ছে, আমাদের কমছে, বাড়ছে না কেন? তাহলে ফর্মুলা চেঞ্জ করতো। C2 + 50%, মানে হচ্ছে একটা ফর্মুলা। আপনি একটা, আমি উদাহরণের জন্য বলছি, বাবু আপনারা ফুলকপি চাষ করেন, হ্যাঁ? একটা ফুলকপি বাজারে বিক্রি করতে যাওয়ার আগে পর্যন্ত কত টাকা খরচ হয় একটা ফুলকপির পেছনে? হিসাব করেন নাকি? আমি বলি আপনাদের, কোনো জায়গায় 3.5 টাকা, কোনো জায়গায় 4 টাকা, কোনো জায়গায় 5 টাকাও খরচ হয়ে যায়। ঠিকঠাক বলছি তো? আমি একটু গবেষণা করেই বলছি, মানে আপনাদের মতো লোকের সাথে উঠা বসা করে। এবার বলুন বিক্রি করেন কত? আপনার একটা ফুলকপি তৈরি করতে 3.5 টাকা খরচ হচ্ছে, বিক্রি করছেন কতই? কখনো তো 3 টাকাতে বিক্রি করে দিতে হচ্ছে, না হলে বলছে মাল নেবে না। আরে নেবে না মানে? নেবে না মানে না, আমি যখন ওই ফুলকপিটা খাচ্ছি, ওটাই আমি জোড়া 40-50 টাকায় কিনছি, আর আপনাকে কি বলছে 2 টাকায় দে, না হলে মাল ফেলে দে। এরকম হচ্ছে না? এই যে সিস্টেমটাই তো ভুল চলছে। এটাই তো কৃষিমন্ত্রীর কাজ, যে নির্দেশনা দিয়ে দেওয়া, যে একটা ফুলকপি তৈরি করতে 3.5 টাকা খরচ হয়েছে, C+2 3.5 টাকা খরচ হয়েছে, আর ওর মেহনত 3.5 টাকা। টাকা দিয়ে সার, পানি, বীজ নিয়ে 3.5 টাকা, আর মেহনত করেছেন ডবল 3.5 টাকা, আর তাতে 50% অ্যাড। তাহলে ক টাকায় বিক্রি হচ্ছে?
বুঝতে পেরেছেন? যদি 12 টাকা হতো, 3 টাকার ফুলকপি 12 টাকা হতো, তাহলে আপনার লাভ বাড়তো না কমতো? ইনকাম এখন আপনি 8,000 টাকার ইনকাম করছেন 3 টাকার কপি 3 টাকায় বিক্রি করে। কে আগুন তুলে তো 2 টাকা দেখাচ্ছিল, 2 টাকাও বিক্রি করে দেন না একজন আদৌ 2 টাকা। আমি তাও তো 3 টাকার কপি 3 টাকায় বিক্রি করে 8,000 টাকা ইনকাম করছেন। ওই 3 টাকার কপি যদি 12 টাকায় বিক্রি করতেন তাহলে কত ইনকাম হতো? যদি আমি 3 গুণ বলি 9 টাকায় বিক্রি করেন, 12তে যাচ্ছি না, 9 টাকায় যদি বিক্রি করেন 3 টাকার কপি, তাহলে 3 আসতে 24,000 টাকা মাস গেলে আপনাদের ইনকাম হতো। এই ইনকাম, এই লাইনটা কে করে দেবে? নওশাদ সিদ্দিকী। আমি তো কৃষিমন্ত্রী নয় ভাই। আমি যদি কৃষিমন্ত্রী হতাম তাহলে আমি হাতে ধরে দেখিয়ে দিতাম, মানে করে দিতাম। কৃষিমন্ত্রী নয়, খাতায় কলমে আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আপনারা যদি এই ইনকামটা পেতে চান কি করতে হবে? আপনারা যাকে কৃষিমন্ত্রী রেখেছেন হয় তাকে এই বার্তা দিতে হবে, এইটা আমাদের ইনকাম তুমি ব্যবস্থা করো, নাহলে আগামী 2026 আসছে, আমরা কিন্তু নতুন কৃষিমন্ত্রী করব, তার কাছ থেকে আমার ইনকাম বাড়ানোটা আমি বুঝে নেব। এটা আপনাদের বুঝতে হবে। এই জায়গাটাই আমরা ভুল করে ফেলি। আমরা কি চাইছি? সম্প্রীতির বাংলা চাইছি তো নাকি? আমরা কি হিন্দু কে মুসলমান এই লড়াই কোনোদিন যেতে চাইবো? সকালবেলা উঠে মাঠে যেতে হবে ভাই। মাঠে না গেলে মোদিও খেতে দেবে না, মমতাও দেবে না। যা রেশনে মাল দিচ্ছে তাও ডুপ্লিকেট চাল শুনছে চলে এসছে। কি গো, মাঠে না গেলে খেতে পাবে না। মোদি ভক্তকেও মাঠে যেতে হবে, দিদি ভক্তকেও যেতে হবে। বরঞ্চ এই দিদি আর মোদি মিলে, দাদা দিদি মিলে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন বুকে হাত দিয়ে বলুন হিন্দু ভাই, 2014 সালের পরে মোদিজি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন? একজন মুসলমান বুকে হাত দিয়ে বলুন 2011 সালের পরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে ব্যক্তিগত আপনি লাভবান হয়েছেন? একজন বুকে হাত দিয়ে বলুন। তবে ওরাই বলতে পারবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে খায়, যারা আবাস যোজনা থেকে কাটিং করে খায়, যারা এই কৃষকের যন্ত্রপাতিগুলো যেগুলো ব্লকে আসে লুট করে নেয়, তারা শুধু বলতে পারবে দিদির রাতে আমলে আমি খুশি হয়েছি। তাছাড়া কেউ বলতে পারবে না দাদা দিদির আমলে। তাই ওরা আমাদেরকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চাইছে। তা আমি বলবো হিন্দু মুসলমান নয়, আমি কৃষক, আমার এটাই পরিচয় হোক। ধর্মীয় পরিচয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বিভিন্ন থাকতে পারে, থাকবে। হাজার হাজার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু আমাদের সামাজিক পরিচয় কি? আমরা কৃষক, শ্রমজীবী মানুষ। তাহলে একসাথে আওয়াজ তুলতে হবে। কে হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই। ওরা তো এই লড়াইটাই লাগাতে চাইছে। আপনি চাইছেন নতুন কৃষিমন্ত্রী আনবো, আপনার সাথে রাম কাকার সাথে রহিম চাচার লড়াই লাগিয়ে রেখেছে। রাম কাকা রহিম চাচা একসাথে না লড়াই করলে নতুন কৃষিমন্ত্রী আনতে পারবেন না। আর ওরা ভালো করে জানে যে নতুন কৃষিমন্ত্রী আনলে কিন্তু এদের ডেভেলপ হবে। এদের ডেভেলপ করলে এরা আমাদের ভোট ব্যাংক হয়ে থাকবে না। 500 টাকা এদের ভোটটা আর কেনা যাবে না। এদের মাথার উপরে যে টাকা আছে সেটা লুটা যাবে না। সেই জন্য রাম আর রহিমকে এক জায়গায় থাকতে দিতে চাইছে না, এরা আলাদা করে দিতে চাইছে। আমি আপনার কৃষকদেরকে বলবো, যদি আপনাদের সেক্টরে ডেভেলপমেন্ট চান, আপনাদের মাসিক গড় আয় বাড়াতে চান, তাহলে 2026 সাল আসছে, আপনারা রাম রহিম এক হয়ে যান। সামাজিক পরিচয়কে এগিয়ে নিয়ে চান, ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, মসজিদে থাকবে, ধর্মস্থানে থাকবে, দিলেতে থাকবে, তার কোনো বিতর্ক নয়। কিন্তু সামাজিক পরিচয় আপনি কৃষক, এক জায়গায় থাকুন। রাম রহিম এক জায়গায় থেকে নতুন কৃষি মন্ত্রীকে নিয়ে আসবো, এই শপথ আপনারা নেন, তাহলে আপনাদের ডেভেলপ হবে। না হলে ওরা চাই সবসময় ভাগ করে রাখতে। ভাগ করলে সুবিধা তোদের। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খুব ভালো সাক্ষাৎ, বিধানসভায় ডেকে চা খাইয়েছে। আর এক চাঁচলে বিজেপি আর তৃণমূলের দেখুন মারপিট করে মাথা ফাটিয়ে ফেলছে। চর্বি বেশি এখানকার লোকের। ওরা এসি রুমে বসে চা খাচ্ছে, আর আপনারা বাজারে মুখ দেখা দেখি করছেন। ও আইএসএফ করে ওকে কি ভয় মিথ্যা মামলা দেবো, ও তৃণমূল করে ওর বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা গ্রহণ করব, এই চক্র চলছে তো। আর দেখুন, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে? মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম লড়াই করতে দেখেছেন? অধীর রঞ্জন চৌধুরী, অভিষেক ব্যানার্জির কোনোদিন লড়াই করতে দেখেছেন? কিন্তু লড়াই কোথায়? ভূতের মমতা ব্যানার্জি আর মুদের নরেন্দ্র দামোদর দাস মোদির লড়াই হচ্ছে। ওরা রাজ্যের নেতারা লড়াই করছে না, ওরা এসি রুমে বসে চা খাচ্ছে। তা আমি অনুরোধ করব, যেদিন আপনারা বুথের লড়াই করা বন্ধ করে দেবেন,
ওই সব রাজনৈতিক কারবারিগুলো পুরো ক্যাসেট জাম হয়ে যাবে। ওই জন্য আমি একটা নতুন স্লোগান তৈরি করেছি, কি? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। এতদিন তো কি হয়েছে, জনগণে জনগণে লড়াই করেছে, নেতারা কোচের আসনে বসে দেখেছে। এবার ঠিক উল্টো হবে, এবার কোচ খেলবে, প্লেয়াররা দেখবে। কি বলছি গো, বুঝতে পারছো বাপ? কেন মারপিট আপনি করবেন? আমার বক্তব্য এটাই, মারপিট করলে কি হবে? হয় কবরে যাবে, শ্মশানে যাবে। আর যাকে মেরে দিলে সে তো কবর শ্মশানে গেল, আর যে মারলো সে জেলের। আর বছরে একদিন করে হলে খুব বেশি হলে কি, ওনার স্মৃতিতে একটা কি বলে ওটাকে, স্ট্যাচু বানিয়ে একটা ফুল দিয়ে চলে যাবে। বাকি 364 দিন কিভাবে যে পার হচ্ছে তার বাড়ির লোকটাই বলতে পারবে। এর বাইরে কিছু করে আর মনে হয় আপনাদের? তাই বন্ধুগণ, আমার বলার বক্তব্য যে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। আপনারা কৃষক, আপনারা যদি বলেন আমরা চাষ করা ছেড়ে দেবো, তাহলে কি আমরা এই কাপড় খাবো, এই সিমেন্ট চিবাবো, পাথর খাবো, রড খাবো? হবে? চলবে তো? আপনারা কত পাওয়ারফুল লোক বলুন তো, কিন্তু আপনাদের বোকা বানানো হচ্ছে। তাই বলছি আপনাদেরকে, আমার একটা অন্য বিষয়টা লেখা দিয়েছে বলে আমি এদিকে আর আসছি না। কৃষিকাজ নিয়ে আর একটু বলতে চেয়েছিলাম, যাক আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। আপনাদের মোটামুটি একটা কনসেপ্ট এসেছে তো, যে আপনাদের ব্লকে একটা অফিসার রাখা আছে, সেই অফিসারের মাইনে আবার আপনি দিচ্ছেন, কিন্তু সেই অফিসারকে আপনি চেনেন না। ঘোড়ার ডিমের মাথা, আপনি তাকে মাইনে দিচ্ছেন আর তাকে আপনি চেনেন না। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, কালকে কি বার আছে? বুধবার। ব্লক কোথায় আপনাদের? চলে যেতে হবে একবার, সোজা চলে যাবেন, গিয়ে যারা আছে বিডিও অফিসে ঢুকবেন, বলবেন ADA স্যার, ADA অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। স্যারের আলাদা আলাদা রুম থাকে না, কোথায় বসে? চলে যাবেন, গিয়ে বলবেন স্যার আমি কৃষক, আমার নাম্বারটা রাখুন আর আপনার নাম্বারটা আমাকে দিন। ভালোভাবে বলবেন, কেন? আমি কৃষক, আমার দুর্দশার জন্য আমার কিছু সমস্যা হলে আপনাকে রাখা হয়েছে, আপনি সমাধান করবেন। আমার নাম্বার যদি আপনার কাছে না রাখেন, আপনার কাছে না থাকে, যে জীবনে মাঠের ধারে গেল না, তার সাথে আপনি গল্প করবেন? আর আপনার নাম্বার আমাকে দেন, আমি কৃষক, আপনার নাম্বার আমাকে নিতে হবে, আমার সমস্যা হলে আমি আপনাকে ফোন করব। আর একটা কথা কি বলবেন, সাহেব অনেক হয়েছে, এবারে যখন অ্যাপ্লিকেশন করার সময় আসবে, অ্যাপ্লিকেশন করব, আমরাও সাবসিডিতে মালটা আমি নিতে চাই। আপনি এত কৃষক আছেন, কোনোদিন সাবসিডিতে দুটো এই ধান গাছের চারা পেয়েছেন? এই পেয়েছেন আপনারা কারা? চুরি তো হয় শুনেছি, এখানে তো পুকুর চুরি দেখছি, কেউ পাননি? তাহলে তৃণমূলের নেতারা বলবে নওশাদ সিদ্দিকীর নামে এবার তুড়ে দেবে আমি যাওয়ার পরে। এই লুট হয়ে যাচ্ছে, প্রতি বছরে নিয়ম করে করে আসে গরিব কৃষকদের জন্য। গাছ আসে, চারা আসে বিনামূল্যে বিতরণ করার জন্য, সেগুলো যায় কোথায় আপনি জানেন না, আপনাকে জানানো হয় না। বাইপাস হয়ে একবার আসলো, নোট হলো, চলে গেল মার্কেটে বিক্রি হতে। আবার আপনি ওই চারাগুলো আবার হয়তো কিনে নিয়ে আসছেন, এসে লাগাচ্ছেন। তাই বন্ধুগণ, আমাকে আরো দুটো বিষয় আমাকে বক্তব্য দিতে জন্য রিকোয়েস্ট করেছে, ওয়াকাফ আর এসআইআর। এসআইআরটা বলি আমি, আমার বক্তব্য মনে আপনারা শুনেছিলেন যে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই বক্তব্য বলার জন্য আমাকে অনেকে বলেছে বিজেপির দালাল হ্যান ত্যান। আচ্ছা, আপনি আতঙ্কিত হলে সমস্যা কি সমাধান হয়ে যাবে? যে গণনা ফর্মটা দিয়েছিল, ওই গণনা ফর্মটা যদি আতঙ্কিত হয়ে ফিল আপ করেন তো ভুল হবে, আর ঠান্ডা মাথায় ফিল আপ করলে ঠিক হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা চাষিভুষি মানুষ আরো ভালো বলতে পারবে। গ্রামীণ সমস্যা, এটা সাপে কামড়ে মারা গেছে, এই ধরনের ঘটনা এখানে অহরহ আছে তো। আবার সাপে কামড়ে হসপিটালে পৌঁছে গিয়েছে, বেঁচে গিয়েছে, এই ধরনের ঘটনা আছে। সাপে কাটার সাথে সাথে মারা গেছে, এটা ঘটনা আছে তো। কিন্তু মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম বা এভিএস যদি তার শরীরে প্রয়োগ করা হয়, সাপে কাটা রোগীর সে বেঁচে যাবে। মেডিকেল সায়েন্স এটা বলছে। আর তাহলে আপনার এখানে সাপে কাটার সাথে সাথে মরলো কি করে? তাহলে আপনারা মিথ্যে কথা বলছেন। আপনারা কি মিথ্যে কথা আমাকে বলছেন? আপনারাও সত্যি কথা বলছেন, মেডিকেল সায়েন্সও সত্যি কথা বলছে। কিন্তু জানতে হবে, সাপের কামড়ে সাথে সাথে কোনো রোগী মরে না। মরে কেন জানেন? হার্ট অ্যাটাক করে, ভয় পেয়ে, আতঙ্কে
মারা যায়। তো আপনাকে যদি আতঙ্ক ঢুকিয়ে দিয়ে এসআইআরের ও ভালো ফর্মে আপনি ভুল করবেন, ভালো জিনিসও ভুল করবেন। যেমন সাপে কাটার সাথে সাথে মরেছে, সাপে কাটলে যতই বিষধর সাপ হোক না কেন, সাপে কাটলে সাথে সাথে মরে না, 100 মিনিটের মধ্যে যদি ওকে শরীরে অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া হয় তাহলে সে মরবে না। এই সাপে কাটার কথা হচ্ছে, আবার একটা কৃষকের কথা মনে পড়ে গেল। কৃষকরা সাপে কেটে মারা যায় তো 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কেউ এর আগে বলেছে আপনাদের? তাহলে 2 লক্ষ টাকা কেন বলেনি? হয়তো দেখুন আপনার পরিবারের কেউ সাপে কেটে মারা গেছে, নেতাবাবু 2 লক্ষ টাকা আপনার পরিবারের নামে তুলে খেয়ে নিয়েছে, ওই জন্য বলেনি। দেখুন আমি একটা যে কথা বলছি, তথ্যের বাইরে আমি একটা কথা বলছি না। আমি আপনাদের বললাম চোর ডাকাত নিয়ে, তাহলে চোরকে ডাকাত আপনারা বুঝতে পারছেন তো? আপনারা চাষিভুষি মানুষ, গরু আছে, ছাগল আছে, গরিব মানুষ, মাঠে ঘাটে বেঁধে রাখেন। আর বর্ষার সময় বাজ পড়ে অনেক মানুষ, কৃষকরা মারা যায় তো, বাজ পড়ে মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। কজন পেয়েছেন এখানে? অনেকে মারা গেছে তো, বা জানতেন কজন বলুন? একজন যদি জেনে থাকে একটা হাত তুলে দেখালে আমি নিজেকে বলবো না আমার সরকার ঠিক চলছে বাংলার। একজনে জানেন? আমি 2টো কথা বললাম। তাহলে কোথায় যাচ্ছে টাকাগুলো? জানাচ্ছে না কেন? জানাচ্ছে না এই জন্যই হয়তো আপনার এখানে কেউ বাজ পড়ে মারা গেছে বলে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কেউ মারা গেছে তার সর্বনাশ, আর পৌষ মাস হচ্ছে ওই নেতাগুলোর, যে ওর মাথার টাকাটা তুলে আমি নেব। যাক, এসআইআর। তাহলে আতঙ্কিত হতে বারণ করেছিলাম। আর ফর্ম পেয়েছেন, মাস্টার ফর্ম দিয়েছে, আপনারা বাধ্য ছাত্রের মতো ফিল আপ করে জমা দিয়েছেন। একটা করে কপি আপনাদের কাছে আছে তো? ওটা ভালো করে যত্ন করে রাখুন। ওই কপিটা ভালো করে যত্ন করে আপনারা রাখবেন। আপনাদের জানিয়ে দিতে চাই, কে শুভেন্দু অধিকারী, কে মমতা ব্যানার্জি, কেউ আমার ভোটাধিকার কাটতে পারবে না, আর কারো দয়ায় আমার ভোটাধিকার চাই না। আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নর নারীর ভোটদানের স্বাধীনতা দেওয়া হচ্ছে। মাস্টার সাহেব যদি আমার উত্তরপত্র সঠিক দিয়েছে, আমার উত্তরপত্র কেটে দিয়ে যদি আমাকে শূন্য দেয়, আপনারা নিশ্চিন্তে থাকবেন। চাঁচল হতে পারে, রতুয়া হতে পারে, মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দেখার দরকার নাই। আপনাদের কাজ হবে ওই ঘরে যে একটা রিসিভ কপি আছে ওটাকে যত্ন করে রাখা। যদি আপনার নাম অন্যায়ভাবে কাটে, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খামচিহ্ন আপনার পাশে থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, আইএসএফ আপনার জন্য লড়াই করবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন, ভয় পাবেন না। কারো দয়ায় নাগরিকত্ব, ভোটদানের ভোটাধিকার কেউ আমার দরকার নেই, আর কেউ আমার ভোটাধিকার কাড়ার কারো ক্ষমতা নেই। সংবিধান আপনাকে আমাকে সেই পাওয়ারটা, অধিকারটা দিয়েছে। আপনাদের কাজ কি হবে? বাই চান্স কারো নাম কেটে গিয়েছে, ওই যে ভুলভাল কাজ করছো, কাজ করবেন না। কেউ বিষ খেয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, একদমও কাজ করতে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদের। কেন কাজ করবেন আপনারা? আপনাদের পূর্বপুরুষ, আপনারা কি সব বেড়া টপকে এসেছেন? কেউ পাকিস্তান থেকে এসে বসে আছেন নাকি এখানে? না আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে এসেছেন? আপনার আমার পূর্বপুরুষ দেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে। আপনার আমার পূর্বপুরুষ ব্রিটিশদেরকে তাড়িয়েছে, আর আপনি আমি ভয় পেয়ে যাব? তখন তো এত যোগাযোগ ছিল না ভাই, ইন্টারনেট, ফোন টোন। তো আপনার পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ ক্ষুদিরাম, আকরাম খাঁ সাহেব, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে নেতাজি গান্ধীজি, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, পিথিলতা ওয়াদ্দেদার, আপনার আমারই পূর্বপুরুষ তো। তারা লড়াই করে দেশকে স্বাধীন করেছে, আর আপনাকে আমাকে কাগজের ভয় দেখাচ্ছে। ওরা ভয় দেখাচ্ছে, ওই ভয় পেলে হবে না। আপনার হাতে রিসিভ কপি আছে, আপনারা যত্ন করে রাখুন। বাই চান্স যদি কারো নাম কাটা যায়, আমি বলবো কারো নাম কাটা যাবে না। তারপরেও বলছি, যদি নাম কাটা যায় ভয় পাবেন না। মুকুল্লা আছে, যে নেতৃত্বরা আছে, ওদেরকে বলবেন ওই যে মাঠে ভেবা হাটের মাঠে এসে তোদের ভাইজান বলে গিয়েছিল, কারো নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে। তাহলে আমার কমুকের নাম কেটে গেছে, নওশাদ সিদ্দিকীকে আমার খবরটা পৌঁছে দে।
এতটুকু কাজ করতে পারবেন তো আপনারা? এতটুকু কাজ পারবেন না? এতটুকু কাজ হবে, ওই যে আপনার বাড়িতে যে একটা কপি আছে তার জেরক্সটা আমাদের নেতৃত্বের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেবেন। এর বেশি আপনাদের কিচ্ছু করতে হবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, প্রয়োজনে আপনার এই একটা ভোটারের জন্য যদি দিল্লিগামী ফ্লাইট ধরতে হয়, নির্খরচায় আপনাদের জন্য কথা দিয়ে যাচ্ছি, আমি দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে মামলা করব। তবে দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে সেটিং আমি করব না, নিশ্চিন্তে থাকুন। সেটিং করে ওয়াকফটাকে আজকে ধ্বংস করে দিল, ওয়াকফটা ধ্বংস করে দিল মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে। এটা মাথায় রাখবেন, মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে ওয়াকফটাকে ধ্বংস করে দিল। টেক অ্যান্ড গিভ হয়তো পলিসি হয়েছে। মমতা ব্যানার্জি বলছে আমার ভাই ভাইপো দলের লোকেরা যে দুর্নীতি করে এই অবধি পৌঁছে গিয়েছে, চাল চোর, গম চোর, কয়লা চোর, বালি চোর, গরু চোর, চোরের যা দেবেন তাতেই চোর। চুরি করতে করতে মরা মানুষের চোখও চুরি করে নিল বারাসাতে, কিচ্ছু এরা বাদ দিচ্ছে না। যা বলবেন সব চোর, এই চুরি করতে করতে গলা পর্যন্ত। এটা হয়তো হতে পারে যে ওয়াকফ আইনটা আমি ছেড়ে দিলাম, তুমি আমার চোরগুলোকে ছেড়ে দাও। ক্ষতি কি আমার করলো? আমার সরকার, রাজ্য সরকার। আপনারা ভোট দিয়ে একটা সরকারকে আনলেন, আপনার ধর্মের স্থান, আপনার এলাকা, আপনার সরকারি কর্মচারী, পুলিশের বন্ধুদের দিয়ে বাড়ানো, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমি কর্মচারী, আমি আজকে মেহনত বেশি করছি, ইনকাম কম হচ্ছে, এটা উল্টো হবে, ইনকাম বাড়াবে। এই জন্য তো একটা সরকার নিয়ে আসা। উল্টে আপনার কি হলো? কেন্দ্র সরকার যে আইনটা করলো সেই আইনটাকে কি করলো? মেনে নিল। এবার বলতে পারে আপনাদের, আমি চলে যাবার পরে তৃণমূলের বন্ধুরা, হ্যাঁ নওশাদ সিদ্দিকী আইন বোঝে না, কেন্দ্রের আইন মানতেই হবে। আমি ওইটাকে বলে যাই ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। আপনাদের যদি কেউ এটা বোঝায়, এটা ঘোড়ার ডিম বুঝিয়েছে। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নয়, কিন্তু একটু একটু আমি এটা বোঝার চেষ্টা করি, বা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করি। আমাদের দেখবেন এটা ইউনিয়ন অফ এ স্টেট, বাংলাদেশ একটা পুরো দেশ, আফগানিস্তান, পাকিস্তান আলাদা একটা দেশ, কিন্তু এটা আমাদের দেশ একটাই, কিন্তু এত কটা ইউনিয়ন আছে, রাজ্য আছে। রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা অনেক ক্ষেত্রে আইন আছে। সব আইন কেন্দ্র সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে না, মাথায় থাকবে তো আপনাদের। চাপিয়ে দিতে পারবে না, এটাকেও আটকানোর জায়গা আছে। কি জায়গা আছে? পশ্চিমবাংলার বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আমরা এই আইনটা এই রাজ্যের মানুষের জন্য আমরা সুইটেবল মনে করছি না। এগেনস্টে রেজুলেশন পাস হবে, ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে। যখনই রেজুলেশন পাস হচ্ছে মানে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হচ্ছে, মতপার্থক্য হচ্ছে। আর্টিকেল 131 সংবিধানের 131 নম্বর অনুচ্ছেদটা গুগলে টাইপ করে দেখুন। আমার গাড়িতে সংবিধানের কপি আছে, যদি বলেন আমি এক্ষুনি এনে দেখাতে পারি, বা হাতে মোবাইল আছে। আর্টিকেল 131, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, হয়তো উড়িষ্যার সাথে আমাদের লড়াই লেগে গেছে কোনো বিষয় নিয়ে, উড়িষ্যা বলছে এই জায়গাটা আমার, বাংলা বলছে আমার এই জায়গাটা, হতে পারে তো। বা কেন্দ্রের সাথে রাজ্যের একটা সংঘাত লেগেছে, ওয়াকফটা নিয়েই বলছি, এই সমাধান তাহলে কি করে করবেন? কেন্দ্র আইন করেছে, রাজ্য আমরা বলছি মানবো না, আমার রেজুলেশন এসে মানবো না। সমাধান কি হবে? আর্টিকেল 131। সংবিধান সমাধানের জায়গা দিয়েছে। সংবিধান কি বলছে? সুপ্রিম কোর্টে চলে যাও, সুপ্রিম কোর্টে কেস করে দাও। তাহলে রেজুলেশন পাস করালো, আমার রাজ্য এই আইনকে মানবে না, রেজুলেশনের কপি নিয়ে 131কে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করলেই তো কেল্লা ফতে। তাহলে আইন আর এখানে পারতো, কিন্তু সেটা করলো না কেন? আর না করে এই মালদাতে এসে মিথ্যা কথা অনর্গল মমতা ব্যানার্জি বলে গেল কি উনি নাকি সুপ্রিম কোর্টে ওয়াকফকে এই আইনের বিরুদ্ধে মামলা করেছে। আমি এই মালদার জমিনে বলে যাচ্ছি, মিথ্যা 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 কথা উনি বলেছেন, অসত্য উনি কথা বলেছেন। যদি উনার দলের নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি মামলা করে থাকে ডায়েরি নাম্বার হয়, কি বললাম? সুপ্রিম কোর্টে ডায়েরি নাম্বার বলে, বা মামলা নাম্বার প্রচলিত ভাষায় বলছি, সেটা দিতে বলুন। চ্যালেঞ্জ করছি, দিতে পারবে না।
কারণ এতটুকু মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী জেল জরিমানা খেয়ে খেয়ে এই বিষয়টা কিছুটা হলেও পোক্ত হয়েছে। ভুলভাল তুমি দিয়ে দেবে, নওশাদ কিন্তু চেক করবে। বুঝতে পেরেছেন? তাহলে মিথ্যা কথা বলছে। তাহলে মমতা ব্যানার্জি চাইলে পশ্চিমবাংলায় এই আইনটাকে আটকাতে পারত, কিন্তু তিনি আটকালেন না। তাহলে আমি এমন মুখ্যমন্ত্রী তৈরি করলাম যে আমি বিপদে পড়লে আমার পাশে থাকা দরকার। উল্টে আমাকে কি বলেছে? দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে। নিশ্চিতভাবে 2026 নির্বাচন আসছে। আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান যখন বিহাত হয়ে যাচ্ছিল, মমতা ব্যানার্জি তখন আমাকে কি বলেছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর যারা আন্দোলন করছিল তার মধ্যে প্রচুর মানুষের নামে মামলা দিয়েছে। আমার নামে 5টা মিথ্যা মামলা শুধু ওয়াকাফ নিয়ে দিয়েছে। ভাঙড়ে 3000 মানুষের নামে মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছে। নিশ্চিতভাবে যারা মাদ্রাসা প্রেমী, কবরস্থানের যাদের পূর্বপুরুষ শুয়ে আছে সেটাকে বাঁচানোর জন্য যারা লড়াই করছিল, তাদের স্বার্থ আপনাদের দিতে হবে ভাই। তাহলে জবাবটা 2026-এ দিবেন তো নাকি? আমি বলছি না আমার খামচিহ্নে দেন, আমি চাইবো না। ইচ্ছা হলে জোর করবো না, ইচ্ছা হলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু জবাবটা আপনাকে দিতে হবে। আর যে তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বারবার আমাদের বিরুদ্ধে তো যুক্তি দিয়ে ভাই পারে না, আজ পর্যন্ত একটা কথা ভুল বলেছি যুক্তি দিয়ে প্রমাণ করতে পেরেছে তৃণমূলের লোকেরা? আমি একটা বক্তব্যে 2 তারিখের জায়গায় 4 তারিখ বলে দিয়েছিলাম। পরবর্তী বক্তব্যে আমি গিয়ে আমি ওটা ভুল স্বীকার করে নিচ্ছি। আমি সেই ছেলে ভাই, আমি পেটের জ্বালায় রাজনীতি করতে আসিনি, রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসিনি। মানুষের অধিকার বোঝাতে এসেছি। চটে বসে থাকা, দাঁড়িয়ে থাকা মানুষের অধিকার যেভাবে শাসক চুরি করে নিচ্ছে, সেই চুরিটা বন্ধ করতে এসেছি। তাই চুরি বন্ধ করতে গেলে অসত্য পথ, এই অন্যায় পথ অবলম্বন আমি করব না। আজকে আপনাদের বলে যাই, যারা আমাদের সাথে যুক্তি তর্কে পারে না, তারা একটা কথাই শুধু বলে, কি বলুন তো? যে বিজেপির দালালি করছে। এর বাইরে আর কিছু কথা বলে, আর বলার ওদের স্কোপ পায় না। তারপরেও বলছে আমি দালালি করছি, তো বলছে আমাদেরকে। আর বিজেপির এই নিয়ে আসা আইনের বিরুদ্ধেই নওশাদ সিদ্দিকী মামলা করছে। কিন্তু বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করছে। একবারের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি মামলাটা করলেন না। বুঝতে পারছেন কি বুঝাতে চাইছি? আজকের পর থেকে আপনাদের এলাকায় যদি তৃণমূলের কোনো বন্ধু এ কথা বলে যে নওশাদ সিদ্দিকী মুকুল দ্বারা বিজেপির সুবিধা করে দিচ্ছে, তাদের উত্তর দেবেন, একটু চুপ করে থাকো ভাই। কারণ নওশাদ সিদ্দিকী না থাকলে, তাদের মতো গুটি কয়েক মানুষ না থাকলে, এই যে আমার পাড়ার কবরস্থানটা, আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে, আমার মা বাপ দাদু দাদি যেখানে ঘুমাচ্ছে, ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে, ওই কবরস্থানটা যে এখনো মদের ফ্যাক্টরি, ওই কবরস্থানের উপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি, কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে। আর তুমি নওশাদ সিদ্দিকীকে বিজেপি দালাল বলছো? বিজেপির বিরুদ্ধে মামলা করে এখনো আটকে রেখেছি। আপনি যে ঈদগাতে নামাজ পড়েন, সেই ঈদগাহ যে এখনো সুরক্ষিত আছে, সেই মামলাটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করেনি, নওশাদ সিদ্দিকী করেছে। আপনাদের জানিয়ে দিতে চাই, যে মসজিদে নামাজ পড়ছেন, সেই মসজিদটা যে এখনো কেড়ে নেয়নি, অন্য কারো মামলা নয়, আমার মামলা করাতে এখনো আছে। বিজেপির বিরুদ্ধে আমি মামলাতে লড়ছি, আর আমাকে ওরা বিজেপির দোসর বলে দেখে দিচ্ছে। তবে ও কি সার্টিফিকেট দিল ভাবি না। মা জানে পাপ আর মন জানে পাপ আর মা জানে বাপ। মাই বলতে পারবে আসল জন্মদাতা বাপকে, কেউ তাছাড়া কেউ পৃথিবীর দ্বিতীয় কেউ বলতে পারবে? আর মন বলে দেবে আমি পাপ করছি কি পুণ্য করছি। যতই বড় বড় ভাষণ দিই না কেন, চকচকে করে একদম মুখে, আবার তো সব সন্ধ্যেবেলা যারা টিভির সামনে বসে, অনেকে কি করে জানেন ছেলেগুলো, মুখে আবার ভালো করে সব ফেস পাউডার দিয়ে বসে। আমি একবার বসতে গিয়েছি, আমাকে বলছে সাহেবকে একটু করে দাও, কি বলে ওটাকে, ফেসিয়াল করে দাও। মানে আমি বললাম মানে পাকা উমাচ্ছে নাকি। দেখি একজন ভদ্র মহিলা এসে অ্যাটার্জি ব্যাগের মতো নিয়ে এসে আমার কাছে হাজির, বলছে স্যার ওই রুমে চলুন। আমি কেন যাবো গো? বলছে না আপনার মুখ করে ফেস করে দেবো। আমি বলি না, আমার ফাটাফুটি যা আছে ওই ভালো, আমাকে দিতে হবে না। তো আমার সে থেকে জ্ঞান হলো তো, যে বেটারা সন্ধ্যেবেলা মুখে টেস্ট পাউডার লাগিয়ে বসে আমাদেরকে বোকা এরা বানায়। এই বোকামোটা বন্ধ করতে হবে। আর এই বোকামোটা যখন আমি বন্ধ করার কথা বলছি, যেখানে মুসলমান আছে বেশি, সেখানে গিয়ে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আর যেখানে আমার হিন্দু সমাজের মানুষ একটু বেশি আছে, সেখানে গিয়ে বলেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ওর কেন দল তোরা করবি। কিন্তু আপনাদের বলে যাই,
এই জেলায় দক্ষিণ দিনাজপুরের চোপড়াতে আদিবাসীদের 40টা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, কোনো শুভেন্দু অধিকারী পৌঁছায়নি, কোনো সুকান্ত মজুমদার পৌঁছায়নি, কোনো বিজেপির নেতা পৌঁছায়নি। তৃণমূলের দুষ্কৃতীরা আগুন লাগিয়েছিল, এই নওশাদ সিদ্দিকী তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আর তাদেরকে ওখান থেকে উদ্ধার আমি করেছিলাম। কিন্তু আমাকে মুসলমানদের দল বলে লাগিয়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিই, আপনারা জানেন তো ওই আমাদের মাহমুদ মাদানী সাহেবকে নিয়ে অসমের মুখ্যমন্ত্রী কি কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিল, এর জবাব পশ্চিমবাংলায় কে দিয়েছিল জানি না, এই নওশাদ সিদ্দিকী দিয়েছিল। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে আমি জবাব দিয়েছিলাম। কিন্তু আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, এই জন্য আমাদেরকে বারবার এই মিথ্যাচার করছে। তারও ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন? আমি আজকে দুটো ঔষধ দিয়ে যাব। একটা আমাদের সরকারের নিচ্ছ আর আমাদের বিরোধিতা করছে, এর জবাব এর একটা ওষুধ দেব। আর একটা ওষুধ হচ্ছে আজকের পর থেকে ওরা আর বলতে পারবে না আইএসএফের বিজেপির দালাল। এই দুটো ওষুধ দেবো, শুনতে রাজি আছেন? আর একবার যারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো, মানে এনার্জি আছে তো আপনাদের? প্রথমটা আমারটা দিয়ে দিই, তারপর আপনাদেরটা দেবো। আপনারা আজকের পর থেকে যদি কোনো তৃণমূলের নেতা এ কথা বলে যে বিজেপির সুবিধা আইএসএফ করে দিচ্ছে, ভোট কেটে আইএসএফ বিজেপির সুবিধা করে দেবে, তার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। কিভাবে জবাব দেবেন সেটাও বলে দিচ্ছি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে একদিকে, উল্টো দিকে একটা চুক্তিপত্র হবে, মমতা ব্যানার্জিকে সই করতে হবে। আব্বাস ভাইজান লিখবে আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে ভোট কেটে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে, ওইটা লিখে সই করবে। আর ওর পাশে মমতা ব্যানার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে ভোট কেটে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। হোক দুধকে দুধ পানিকে পানি। আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আসার সুবিধা করি তাহলে আমি এগ্রিমেন্টে সই করব না। আর মমতা ব্যানার্জি যদি তার পরিবারের লোকজনকে দুর্নীতির হাত থেকে বাঁচাবার জন্য বিজেপিকে নিয়ে আসার সুযোগ করে দেয় তাহলেও মমতা ব্যানার্জি সই করবে না। এখন দেখা যাক কে সই করে। আমি তো রেডি আছি, আব্বাস ভাইজান রেডি আছে সই করার জন্য। তাহলে আজকের পর থেকে যদি কেউ কথা বলে যে আইএসএফ ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে, বলবে অত কথা বলে লাভ নেই। এমনি তুই নওশাদ সিদ্দিকী তোমরা নামে 20টা মিথ্যা মামলা দিয়েছো, ওকে পুলিশ দিয়ে ওকে আক্রমণ করলে, বুকে ঘুষি মারলে, সব ভিডিও আপনারা দেখেছেন। ওয়াকফকে বাঁচানোর জন্য রাজপথে নেমেছিলাম, আমাকে তো হয়তো প্রাণে হয়তো মেরে দিত। তো ওসব না করে ওটা তো অবৈধভাবে মেরেছিস। নওশাদ ভাইজানের বড় ভাই আব্বাস ভাইজান সই করে দেবে। যদি ভোট কেটে বিজেপি আসে তোরা যত ইচ্ছা মারবি, আমরা আর কিছু বলবো না। আপনারা বলতে পারেন তো? আমি তো রাজি আছি। আমি যদি ভোট কেটে বিজেপি আসে তাহলে আমি বলবো আমাকে ওই গাছ দেখতে পাচ্ছেন, ওই গাছে পা দুটো ওপর দিকে করে মাথাটা নিচেতে নেবে, যত ইচ্ছা মারবেন, জান দিয়ে দেবো, বিজেপিকে আটকানোর চেষ্টা করবো আমরা। কি এখানে যারা আছি? তবে একটা কথা মাথায় রাখবেন, বিজেপি শুধু মুসলমানের শত্রু নয়, বিজেপি মানবতার শত্রু, বিজেপি গরিব হিন্দু শত্রু, দলিতের শত্রু, আদিবাসীর শত্রু, বিজেপি মানবতার শত্রু। বিজেপি শুধু কিছু শিল্পপতিদেরকে তারা সুযোগ করে দিচ্ছে। আমি বললাম না প্রথমে, একজন বুকে হাত দিয়ে হিন্দু বলুক এই বিজেপি আসার পরে সে লাভবান হয়েছে। উল্টে এই বাজারে যদি রাম কাকা থাকে জিজ্ঞাসা করুন, গিয়ে বাজারে যদি রহিম চাচা থাকে জিজ্ঞাসা করুন যে ওর ব্যবসায় উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, বলবে বাবু এখন খাটতে হচ্ছে বেশি, ইনকাম হচ্ছে কম। কারণ রাম কাকার জন্য তো স্পেশাল ব্যাপার থাকতো। আর রাম কাকা যখন আবার পেট্রোলটা কিনতে যাচ্ছে, ওকেও 100 টাকার কাছাকাছি লিটার কিনতে হচ্ছে, রহিম চাচাকে হচ্ছে। ওটা তো বলতে পারে যে বিজেপি করবে বা যে হিন্দু তার জন্য 50 টাকা লিটার করতে পারে, তো সেটা করেছে? করেনি। এবার দ্বিতীয় যেটা বললাম, তাহলে ওই জবাবটা দেবেন তো? কোনটা? যদি বলে কেউ ভোট কেটে বিজেপি আসছে, আর একটা জবাব আপনাকে দিতে হবে না, খুলতে হবে না, এটা উত্তর দেওয়ার জন্য। এটা এই পানির বোতলটার দাম কত ভাই? 10 টাকা। কি করে জানলেন? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এই ম্যাক্সিমাম রিটেল প্রাইসের উপরে যদি কেউ বিক্রি করে দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রেও কৃষকদের সাথে অন্যায় হয়। সারের দাম 750 টাকা, ব্ল্যাকে ক টাকায় বিক্রি হয়? 1000 টাকা, 1200 টাকা, হয় তো? এক্ষেত্রে অন্যায় হয়। তো ওইটাও আমরা বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন। আপনারা যেখানে দেখবেন ওই এমআরপির ওপরে বিক্রি হচ্ছে, থানাতে গিয়ে তার নামে কমপ্লেন করবেন, আর কমপ্লেনের কপি এখানে পৌঁছাবেন। বিধানসভায় কৃষিমন্ত্রীকে জবাব আমি চাইবো আপনাদের হয়ে, কৃষকদের হয়ে। আসা যাক,
বলে না আমাদের সরকারের সব নিচ্ছ আর আমাদের ভোট দিচ্ছ না, এরকম গল্প শোনায় না? ওরে বাবা, সরকারের কি টাকা ছাপানোর মেশিন আছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি কি ট্যাক্স চালাচ্ছে নাকি? না অভিষেক ব্যানার্জি তার পিসির 4টে টালি বিক্রি করে আমাদেরকে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এত কিছু দিচ্ছে। তবে মায়েদের বলি, আমি 1000 টাকায় পছন্দ নেই, 1200 টাকায়। আমি চাই মায়েদের জন্য মাস গেলে 5000 টাকার ব্যবস্থা করা হোক। 1000-1200 টাকায় কি হবে? আমি চাই 5000 হোক। উল্টে একটু কাজও রাষ্ট্র বুঝে নিক, সময় স্বল্প, আজান হবে, আমি একটু বুঝিয়ে দিই। আমি আর হবে না, হ্যাঁ এক্ষুনি একটাই। যত ধরনের প্রকল্প চলছে এটুকু মাথায় রাখবেন, সব আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলছে। ইভেন মমতা ব্যানার্জি, এমপি, এমএলএ, নওশাদ সিদ্দিকী যারাই মাইনে পাচ্ছে সবই আপনাদের ট্যাক্সের টাকাতে। কিভাবে? আপনি 10 টাকা দিয়ে পানির বোতলটা কিনলেন, এতে আপনার ট্যাক্স দিচ্ছেন। কি লেখা আছে এমআরপি নিচে দেখবেন, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স দিয়ে এটা দাম হচ্ছে 10 টাকা। অর্থাৎ এর থেকে আপনি ট্যাক্স কোথায় যাচ্ছে? যত প্রকল্পে যাচ্ছে, জড়ো হচ্ছে, সেখানে আসছে। আজকের পর থেকে যদি সময় স্বল্প, আমি আর বিস্তারিত করছি না, কেউ যদি আপনাদের বলে যে আমাদের সরকারের নিচ্ছ, আমাদের বিরুদ্ধে কথা বলছে, একটু বলবেন এই চুপ কর, তোদের আমাদের আপনারা প্রত্যেকের সরকার, সরকারের মন্ত্রীরা যে গাড়ি চড়ে ঘুরছে ওটা আমি কৃষক, আমার ট্যাক্সের টাকাতে চড়ছে। আগামী দিনে বেশি কথা বললে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ওই মন্ত্রীকে গাড়ি থেকে আমরা নামিয়ে দেবো। বুঝতে পেরেছেন কি বলছি? আপনাদের সরকারের উল্টে আপনি সরকারের গাড়িটা চালানোর সহযোগিতা করছেন, কিন্তু আপনাদের বলা হচ্ছে কি, ভুল বোঝানো হচ্ছে। একটা সকাল থেকে রাত পর্যন্ত যা আমরা করি সবেতেই ট্যাক্স দিই। সকালবেলা উঠে দাঁত মাজি না, ব্রাশ আর পেস্ট দিয়ে মাজি, তো ওই ব্রাশটা কিনতে গেলেও ট্যাক্স লেগেছে, মাজনটা কিনতে গেলেও ট্যাক্স লেগেছে। আর ঘুমানোর সময় যদি এখন ঠান্ডাকাল বলে পাখা চালাচ্ছি না, ঠান্ডাকাল বলে পাখা চালাচ্ছি না, তো গরমকালে তো পাখা চালাই, পাখাটা যখন চালাই বিদ্যুৎটা খরচ করি, ওই বিদ্যুৎটা কিনতে গেলেও আমি ট্যাক্স দিয়ে কিনি। সুতরাং এই ট্যাক্স যেগুলো হচ্ছে এক জায়গায় জমা হয়, ওই ট্যাক্সটা কোথায় জমা হয়ে? একটা কেন্দ্রতে যায়, একটা রাজ্যে থেকে যায়। কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলোর মাধ্যমে এখানে আবার ঘুরে আসে, রাজ্য সরকারের প্রকল্পগুলো ওই টাকা থেকে দেয়। তাহলে আবার তাহলে সরকার কোথা থেকে দিল ভাই? সরকার কি চাষ করে দিল নাকি মাঠ থেকে টাকা? তা আপনার টাকাই তো আপনাকে ঘুরিয়ে দিচ্ছে, আবার উল্টে গরম দেখাচ্ছে। যদি আজকের পর থেকে কথা বলে, বলবেন নবান্নের 14 তলায় মমতা ব্যানার্জি যে এসিটা কিনেছে, আপনাদের পাড়ায় যিনি ভিক্ষা করে খায়, আছে তো মানুষ এখনো, ওই ভিক্ষা করে যিনি খায় তারও ট্যাক্সের টাকা আছে। এতটা জোর গলায় বলবেন। আর যদি এটা কেউ চ্যালেঞ্জ করে, বলবেন এটা আমি তো বলিনি, শুনেছি নওশাদ সিদ্দিকীর মুখে। জানা তোরা নওশাদ সিদ্দিকীর নামে 2টো মামলা করে দে না। যেমন আমি বলে বেড়াচ্ছি, সব থেকে বড় ওয়াকফ পশ্চিমবাংলায়, তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। মুসলমানদের মাসিয়া সাজে, মুসলমানদের মুখ্যমন্ত্রী সাজে। ওই ফিরহাদ হাকিম বেটা সব থেকে বড় ওয়াকফ চোর। মাথায় থাকবে তো নাকি? কলকাতার ভ্যালুয়েবল প্রপার্টি খোঁজ নিয়ে দেখুন, কেন মমতা ব্যানার্জি মোদীকে সাপোর্ট করছে, মোদীর আইনটাকে কেন মেনে নিল, একটু মাথায় রাখুন। যে ফিরহাদ হাকিম কম করে কত টাকা আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরার নাম হচ্ছে ফিরহাদ হাকিম। অভিষেক বাবু যে অফিসটাতে বসে ক্যামাক স্ট্রিটে, ওই অফিসটা ওয়াকফ সম্পত্তির ওপরে তৈরি। এইখানে ক্যামেরা হচ্ছে, অনেকে ক্যামেরা করছে, জিজ্ঞাসা। আমি যদি ভুল বলি ছাড়বে না কিন্তু আমাকে। এমনি আমার নামে 20খানা মামলা দিয়েছে, মা বুঝেছো? যদি মিথ্যা কথা বলি আরো 20খানা দিয়ে দেবে। অভিষেক ব্যানার্জির যে অফিসটা আছে ক্যামাক স্ট্রিটে, ওটা ওয়াকফ সম্পত্তির ওপরে। ওই জন্য ওরা মোদির সাথে হাত মিলিয়ে নিচ্ছে, তোমরা কিছু ঝাড়বে, আমি কিছু ঝাড়বো, আর আমার ভাই ভাইপোগুলোকে বাঁচিয়ে দেবে, চোরগুলোকে। তা আমাদের তাহলে লড়াইটা আমাদের লড়ে নিতে হবে। ওরা যদি ওদের ভাই ভাইপোর জন্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানকে হাতছাড়া করে দিতে পারে, তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর জন্য একসাথে লড়াই করতে হবে না? 2টো কথা বলে শেষ করে দেবো। সম্প্রীতি ঐক্যের সাথে থাকবেন। রাজনৈতিক কারবারিরা ভোটের জন্য হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দিতে পারে, ফাঁদে পা দেবেন না। হঠাৎ দেখবেন ঠাকুরের নামে, আল্লাহর নামে গাল দিচ্ছে কেউ, উত্তেজিত হবেন না। আপনি মুসলমান, আপনি ভাবলেন আল্লাহর নামে গাল দিচ্ছে, চলো ওর বিচার করবো, একটু ধৈর্য ধরুন। আপনি কিন্তু দেখছেন ঠাকুরের নামে গাল দিচ্ছে, চলো ওর বিচার করবো, একটু ধৈর্য ধরুন। পাড়ায় গণ্যমান্য মানুষরা আছে, তাদেরকে থানায় পাঠিয়ে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ করান। আপনারা হই হই করে তার বাড়িতে চলে যাবেন না। দেখুন আপনার নজরে, আপনি মুসলমান, নজরে পড়েছে কি ইসলাম ধর্মকে গাল দিয়েছে, হই হই করবেন না। আপনার নজরে পড়েছে হিন্দু ধর্মকে গালাগালি করেছে, আপনি মুসলমান, তাও বলছি আপনি হই হই করবেন না। আপনার কাজ হবে হিন্দু মুসলমান যেই হোক না কেন, কোন ধর্মকে তুলে যদি বাজে কেউ কথা বলে,
আপনারা কয়েকজন বয়স্ক মানুষ চলে যান থানাতে, থানাতে গিয়ে ওই কুলাঙ্গারের বিরুদ্ধে অভিযোগ করুন। কুলাঙ্গার যদি মুসলমান ধর্ম সম্পর্কে বলে বা হিন্দু ধর্ম সম্পর্কে বলে, তার জায়গা বাইরে নয়, তাকে জেলের ভাত খাওয়াতে হবে। কে ওকে রাইট দিয়েছে, কে অধিকার দিয়েছে এরকম ধর্ম তুলে কথা বলবে? কিন্তু আমি বড় ধার্মিক, আল্লাহর নামে বলেছে চলো ওর বিচার করব। ঠাকুরে আমি বড় ধার্মিক, ঠাকুরের নামে বলেছে চলো ওর বিচার হবে। একদম এ কাজ করবেন না। সহজ সরল মানুষদের বলছি, এটা একটা বড় ফাঁদ, এটি একটি বড় ফাঁদ। টাকা দিয়ে গালাগালি করানো হবে আল্লাহর নামে, ঠাকুরের নামে। যে গালাগালি করবে তাকে টাকা দেওয়া হবে। তুই গালাগালি কর, হিন্দু মুসলমান লড়াই লাগবে, ভোট ভাগাভাগি হবে, আমার ভোট আমার কাছে থাকবে, অমুকের ভোট অমুকের কাছে চলে যাবে। এই ফাঁদে আপনারা পা দেবেন না। দিনের শেষে এক জায়গায় উঠা বসা আজকে 100 বছর 200 বছর ধরে আপনারা করে আসছেন। এই রাজনৈতিক কারবারিদের পাল্লায় পড়ে ওই সম্পর্ক নষ্ট করবেন না। কারণ মাথায় রাখবেন, আর বিনয় বাদল দীনেশ ছিল বলে, আশফাকুল্লাহ ছিল বলে, প্রীতিলতা ছিল বলে, বিরসা মুন্ডা ছিল বলে, ক্ষুদিরাম ছিল বলে, লাখো কোটি স্বাধীনতা সংগ্রামীরা কোন ধর্ম বর্ণ দেখেনি, তারা ছিল বলে আজকে আমরা দেশকে স্বাধীন দেশ পেয়েছি, বলার অধিকার পেয়েছি, মহিলা তার অধিকার পেয়েছে, শিশু তার অধিকার পেয়েছে, কর্মচারী তার অধিকার পেয়েছে, চাইল্ড লেবারকে বন্ধ করা হয়েছে, সরকারি কর্মচারী তার ডিএটা সঠিকভাবে পাওয়ার আওয়াজ তুলছে। যত সিস্টেম আছে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে, তাই তখন তারা কিন্তু হিন্দু মুসলমান দেখেনি। আজকেও বলছি, এই সিস্টেম যদি ঠিক করে চালাতে চান, কে হিন্দু কে মুসলমান এই ফাঁদে এইটা খুঁজতে যাবেন না। আর কেউ ধর্মীয় বিভাজন তুলতে চাইলে সেই সাম্প্রদায়িক লক্ষ্যে আপনারা হিন্দু মুসলমান মিলে প্রত্যাখ্যান করুন। আচ্ছা বলুন, এখানে একটা যদি কোনো খারাপ দুর্ঘটনা ঘটে, ক্ষতি কার হবে? কলকাতার নেতাদের? কলকাতার নেতাদের হবে ক্ষতি? হবে এখানকার মানুষের। তো কলকাতার নেতাদের লাভ হবে, এখানে ক্ষতি হলে কলকাতার নেতার লাভ। ক্ষতি আপনার হচ্ছে, কলকাতার নেতার লাভ। তাহলে ওই কলকাতার নেতার লাভ করতে গিয়ে দীর্ঘ 40-50 বছর কাকা জ্যাঠা ভাইপো চাচা এই সম্পর্ক যার সাথে আমাদের, ওই রাজনৈতিক কালবাড়িতে পাল্লায় আমরা পড়ে যাব? আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই ভোট আচ্ছা অনুরোধ করছি আপনাদেরকে, ফাঁদে পা দেবেন না। আমি আজকে জাতীয় কৃষক দিবস বক্তব্য শেষ করছি। আমার দেওয়ার কিছু নাই, কৃষকের হচ্ছে গামছাটাই সব থেকে বড় সম্মান। 2-4 জন কৃষক, কটা আছে রে, কটা আছে? 4 জন কৃষককে, আমি বয়স্ক কৃষককে ডাকবো। এই সম্মান আজকের দিনে আমি তাদেরকে একটু আমার তরফ থেকে 4টে গামছা উপহার দেব। গামছা কৃষকের সান্ত্বনা কি ভাই? 4 জন বয়স্ক কৃষক এই ভিতরে আসবে। আপনাদের মধ্যে থেকে যারা বয়স্ক আছে আসুন, যেহেতু আজকে জাতীয় কৃষক দিবস, 4 জন কৃষক আছে, বয়স্ক কৃষক, হালকা বয়সী নয়, বয়স্ক কৃষকদেরকে আমি দিতে চাই। 4 জন আসুন, সামনে আ যাও। ঢুকবেন না ওদিকে। আজকে জাতীয় কৃষক দিবস, কৃষককে দেওয়ার মতো আমার না আছে অর্থ, সম্মান আমি দিতে পারবো, আমার বেশি টাকা পয়সা নেই। আজকে জাতীয় কৃষক দিবস, তো কৃষককে আমার অত সামর্থ্য নাই বিশাল কিছু দেওয়ার, কিন্তু দিল একটা আমার আছে, কৃষককে আমি দিতে পারি। তাই আজকে আমি এখানে এসেছি, এখানকার 4 জন বয়োজ্যেষ্ঠ কৃষককে, আর কৃষক আর গামছা একে অপরের সাথে সম্পৃক্ত, সেই জন্য 4টে কৃষককে আমি আমার পক্ষ থেকে 4টি গামছা উপহার দিয়ে তাদেরকে সম্মানিত করছি। আপনারা জানেন জাতীয় কৃষক দিবসটাই হয়েছিল চৌধুরী চরণ সিং এর জন্মদিবসকে স্মরণ করে, কারণ চৌধুরী চরণ সিং কৃষকদের প্রতি কমিটমেন্ট ছিলেন, অনেক কৃষকদের জন্য নতুন নতুন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। তার জন্মদিনটাকে সামনে রেখে কৃষক দিবস করা হয় 23শে ডিসেম্বর।
আর কৃষকদের আত্মত্যাগ আত্মবলিদানকে মাথায় রেখে তাদেরকে এই দিনটা তাদের জন্য উৎসর্গ করা হয়েছে। তাই আমরা আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র হোক উপহার তুলে দিচ্ছি। ভাই তোমরা একটু সরে আসো। আপনার নাম কি বলবো? স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে। সহায়ক মূল্য ব্যবস্থা করতে হবে। অধিকার ফিরিয়ে দিতে হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কৃষকের মাসিক গড়া এবার বৃদ্ধি করতে হবে। হাজার হচ্ছে